লাল আছে। আচ্ছা, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? নতুন সামাজিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন? আমি রাসেলকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, একদম সহজ সরল। প্রথম কথা হচ্ছে রাসেলকে নতুন সামাজিকের সঙ্গে তুলনা করো। নতুন রাসেল বলে মানে তুলে ধরো এটাকে। কীরকম? যে রাসেল 5-6-এ যেমন যে স্টাইলিশে চলতো, আজকের সেই রাসেল সেই স্টাইলিশে আছে না। এক এক দিন এক এক রকম ভাবে সে আসে, এক একটা পোশাক পরে, এক একটা ড্রেস পরে সে আসছে। নাম্বার 1 বৈচিত্র্য। 2 এগুলো বিবর্তন। নাম্বার 2 রাসেলের কথাবার্তায় একটু কি হচ্ছে, রদবদল হচ্ছে। আগে কি বলতো, এখন কি বলছে। আগের শব্দগুলো কি ছিল? গিয়েলাম, খেয়েলাম, বলেলাম। এখন কি বলছে? গিয়েছিলাম, খেয়েছিলাম, বলেছিলাম। পরিবর্তন আসছে কিন্তু। নেক্সট পরিবর্তন এটা। তারপরে পরিবর্তন, আগে হুটহাট করে যে কোনো শব্দ সে ব্যবহার করত, এখন কিন্তু হুটহাট করে সেই শব্দগুলো সে ব্যবহার করে না। বৈচিত্র্য। তার রুচির পরিবর্তন হচ্ছে। আগের যে খাদ্য খাবারগুলো সে খেত, এখন সেই খাদ্য খাবারগুলো কিন্তু সে খায় না। তার মনটা সংস্কৃতির মন হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে সে যেতে চাইছে, যায়ও, কিন্তু আগে কিন্তু সে যেত না। ওর মনটা এখন অনুসন্ধিৎস মন, অর্থাৎ অজানাকে চেনা, অদেখাকে দেখা, এইরকম মন ওর তৈরি হচ্ছে। যে রাসেলটা ক্লাস 8 অবধি যখন ছিল, 7 অবধি ছিল, এতটা জানার আগ্রহ ছিল না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, পারিপার্শ্বিক ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে এই পরিবর্তনগুলো এসেছে। লেখাপড়ায় কত ভালো কত খারাপ সে বিচার করে কোনো লাভ নেই। বিচারটা হচ্ছে নিজের ভেতর থেকে এই পরিবর্তনটা এসেছে। গুণগত পরিমাণগত পরিবর্তন এইগুলো কিন্তু এসেছে। ঠিক তেমনি ইতিহাসেরও এরকম গুণগত এবং পরিমাণগত পরিবর্তন এসেছে। আগেকার দিনের ইতিহাস ছিল কি? রাজরাজাদের ইতিহাস, যুদ্ধ বিগ্রহের কাহিনী, বিভিন্ন দেশের কূটনৈতিক কাহিনী, জয় বিজয়ের কাহিনী। এই কাহিনীগুলো আমরা বেশিরভাগ দেখে এসেছি। শাসন, শোষণ, অত্যাচার, বিভিন্ন দেশের পরাধীনতার শৃঙ্খলে সেই দেশের যা হাহাকার অবস্থা, পরাধীনতার গ্লানি, এইগুলো আমরা দেখেছি। কিন্তু বর্তমানের ইতিহাস কি বলছে? যে ওইগুলো তো থাকবেই, কিন্তু অনালোকিত শ্রেণী, অর্থাৎ যাদের নিয়ে এতদিন ইতিহাসের একটা পৃষ্ঠার একটা শব্দ অবধি প্রয়োগ করা হয়নি, 1960-এর দশকের আগ পর্যন্ত, কি আফ্রিকা, কি এশিয়া, কি ইউরোপ মহাদেশে, তাদের নিয়ে এবার লেখালেখি গবেষণা শুরু হলো। তারা কারা? অচেনা রাসেল। সেই অচেনা রাসেলদের মধ্যে কারা পড়ে? প্রান্তিক মানুষ, একদম পঞ্চম বর্ণের মানুষ, যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাদে যে পঞ্চম বর্ণের মানুষগুলো আছে, মুচি, মেথর, পুলিন্দ, ডোম, চাষি, কৃষক, কুমোর, কামার, ধোপা, গোয়ালিনী, এই ধরনের যে মানুষগুলো আছে, কৃষক, ভবঘুরি, যাযাবর শ্রেণী, এই যে মানুষগুলো আছে, এই মানুষদের ইতিহাস এখন লিপিবদ্ধ হচ্ছে। কোন কোন বিষয়গুলো তাদেরকে উন্মোচিত করা হচ্ছে? যেমন রাসেলের দিয়ে উন্মোচিত করেছি আমরা বিভিন্ন বিষয়গুলো, তার রুচি, তার সংস্কৃতি, তার পোশাক আশাক, তার খাদ্য খাবার, তার কথা বলার স্টাইল, তার সংস্কৃতি মন, এইগুলো আমরা বলেছি। ঠিক তেমনি এই যে প্রান্তিক মানুষদের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, গান বাজনা, রাজনীতি, সমাজ সংস্কৃতি, সামাজিক অবস্থান, এইগুলো তাদের এই বিষয়গুলো এতদিন আমরা পড়িনি, পড়ার চেষ্টা করিনি, বা এই নিয়ে কেউ গবেষণা করেনি। মার্ক ব্রোদেল, লুসিয়ান ফেভার, লাদুরি, গৌতম ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, রণজিৎ গুহ, এদের মতো জ্ঞানেন্দ্র পাণ্ডে, এদের মতো লোকেরা এদের নিয়ে গবেষণা শুরু করে দিল। এবং সমাজের দুঃখের বিষয়, সমাজের বেশিরভাগ অংশটা কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষ।
সাধারণ মানুষ। একটা গ্রামে বড়লোক কজন হতে পারে হাতে গুনে বলে দিতে পারি, কিন্তু আমরা 2 থেকে 4 জন। কিন্তু সাধারণ মানুষ হাত গুনা, মানে হাতের আর জায়গা থাকবে না গুনতে গিয়ে, সমস্তটাই ভরাট হয়ে যাবে। জমিদারি বন্দোবস্তে টোটাল এই জমিদার একজন ছিল, তার অধীনে হাজার হাজার বিঘে জমি থাকতো। সেই জমিগুলো চাষ করতো লক্ষ লক্ষ কৃষকরা, যাদের কোনো জমি ছিল না। তাহলে শুধু জমিদারদের একটা ইতিহাস জানলেই ওই অঞ্চলের সব মানুষের ইতিহাস কি জানা হয়ে যেত? এটাই ছিল ত্রুটি। আমরা এতদিন এটাই জেনে এসেছি যে ওই অঞ্চলের জমিদারের ইতিহাস জানলেই ওই অঞ্চলের সাধারণ মানুষের ইতিহাস জানা কমপ্লিট হতো, এইরকম একটা আমাদের ভাবনা ছিল। কিন্তু দুর্ভাগ্য, ওটা ভুল ধারণা। টোটাল এই আমাদের গাইঘাট অঞ্চলে যে জমিদার ছিল, সে তার জীবনযাপন, তার সংস্কৃতি, তার রুচি, তার খাওয়া দাওয়া, তার আদব কায়দা সঙ্গে সাধারণ মানুষের কোনো কিছুর কি মিল ছিল? জেলেদের জীবন কেমন ছিল তার জমিদারিতে, তার ইতিহাস কি আমরা জেনেছি? তা নিয়ে কি চর্চা হচ্ছে? হয়নি। তার অধীনে যে কৃষকরা অত্যাচারিত হচ্ছে, রাজস্ব দিতে পারতো না, তার জন্যে তার ইতিহাস কি আমরা জেনেছি? জানিনি। কামার কুমোর যারা আছে, সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, তার অধীনে যারা থাকতো, তাদের প্রতি কি বিরূপ মনোভাব ছিল, কি অত্যাচার হতো, তাদের ইতিহাস কি আমরা এতদিন জেনেছি 1960-এর দশকের আগে? উত্তর হচ্ছে না। সব কটার উত্তর হচ্ছে না, না, না। তাহলে এই না উত্তরগুলো, এই না জানা ইতিহাসগুলো 1960-এর পরে ইউরোপ এবং ভারতবর্ষে তাদের নিয়ে গবেষণা বা চর্চা শুরু হলো। বৈচিত্র্য কি এসেছে? দুর্ধর্ষ বৈচিত্র্য। এই সাধারণ মানুষদের সংস্কৃতি কেমন, লেখাপড়া, নিরক্ষরতা, কতটুকু তারা পড়তে শুনতে পারতো বা জানতে পারতো বা যেতে পারতো বিদ্যালয়ে, সেই ইতিহাস আমরা জানতে পারছি। তাদের যে বিজ্ঞান মনস্ক মন কতটা ছিল, না কুসংস্কারে আচ্ছন্ন মনটা ছিল, তাদেরকে প্রভাবিত করতো কারা, সেই ইতিহাসটাও আমরা আজকে জানতে পারছি। এইগুলোই বৈচিত্র্য এসেছে। এবং একের পর আমরা দেখব যে নিম্নবর্গের ইতিহাসের থেকেও আমরা গবেষক পাচ্ছি, তারা গবেষণা করছে। নিম্নবর্গের ইতিহাসের মানুষ থেকে আমরা দেখেছি সমাজ সংস্কারক। আমি একটু আগে বলছিলাম নিম্নবর্গের ইতিহাসে সমাজ সংস্কারক নেই। প্রমথ রঞ্জন ঠাকুর, যোগেন্দ্রনাথ মণ্ডল, যোগেন্দ্রনাথ সরকার, জ্যোতিবা ফুলে, কেশব মেনন, দয়ানন্দ সরস্বতী, এরা সব নিম্নবর্গের মানুষ। বি.আর. আম্বেদকর নিম্নবর্গের মানুষ। নিম্নবর্গের মানুষের ইতিহাস, সেও ইতিহাসের কথা জল করছে। বিরসা মুন্ডা নিম্নবর্গের মানুষ। বিরসা মুন্ডা, সুই মুন্ডা, জুয়া ভগত, ঝিন্দন রায় মানকি, বিভিন্ন কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ছোটনাগপুর, এই সমস্ত বিদ্রোহগুলো দেখবো আমরা সব এই নিম্ন শ্রেণীর মানুষরাই প্রথমে ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কই উচ্চবর্ণের মানুষরা তো আওয়াজ তোলেনি। কেন নিম্নবর্গের মানুষরা প্রথম আওয়াজ তুলেছিল? কেন? তার ইতিহাস কি? ইতিহাসটা এই যে নিম্নবর্গের মানুষরা বেশি অত্যাচারিত এবং লাঞ্ছিত হচ্ছিল ব্রিটিশ পিরিয়ডে, তাই ওরা প্রথম প্রতিবাদ করেছে। প্রথম প্রতিবাদ করেছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তারপর চুয়ার বিদ্রোহ, তারপর কোল বিদ্রোহ, তারপর সাঁওতাল বিদ্রোহ, তারপর মুন্ডা বিদ্রোহ। সব দেখ নিম্নবর্গের মানুষেরা। কই এখানে তো আমরা একটা ইতিহাসও পাইনি যে এটা চ্যাটার্জিদের বিদ্রোহ, এটা ব্যানার্জিদের বিদ্রোহ, এটা রায় সাহেবদের বিদ্রোহ, এটা বসু সাহেবদের বিদ্রোহ, কই পাইনি তো। কারণ তারা ছিল সমাজের উচ্চবর্ণ এবং ওরা ব্রিটিশদের তোষামত শ্রেণীতে পরিণত হয়েছিল। এরা হচ্ছে তোষামত শ্রেণী। আরও জেনে রাখ আজকের ইতিহাসে যাদের দুটো টাইটেল, পাল চৌধুরী, রায় চৌধুরী, দুটো করে টাইটেল, তারা সব ব্রিটিশদের গোলামি করতে গিয়ে গোপন কথা তুলে দিয়ে তারা ওদের থেকে এই ডাবল উপাধিগুলো পেয়েছে। ইতিহাস তাই বলে। তাহলে একটা ভারতবর্ষে একটা শ্রেণী মানুষ অনালোকিত, আর একটাই সেই ভারতবর্ষে একটা শ্রেণীর মানুষ ব্রিটিশের সংস্পর্শে থাকায় তাদের ইতিহাসটা আমরা এতদিন জেনে আসছিলাম, আর ম্যাক্সিমাম মানুষের ইতিহাসটা আমরা জানছিলাম না। এটাই হচ্ছে আমাদের বড় দুর্বলতা বা এক কথায় অভিশাপ। সেই জায়গাটা বর্তমানে পূরণ হয়ে গেছে। পূরণ করেছে কারা? নিম্নবর্গের ইতিহাস গবেষকরা। আর বৈচিত্র্য কেন? এই কারণে বৈচিত্র্য যে নিম্নবর্গের মানুষেরা শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান সমস্ত দিকে আজকে তারা পিছিয়ে নেই। পিছিয়ে আছে কি? খেলাধুলো নিম্নবর্গের মানুষরাও এগিয়ে, সাহিত্য সংস্কৃতি নিম্নবর্গের মানুষেরাও এগিয়ে, রাজনীতিতে
নিম্নবর্গের মানুষরাও এগিয়ে। চলে যাও দিল্লি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, JNU বলা হয়, ভেমুলার মারা গিয়েছে, নিম্নবর্গের ছেলে ছিল, মেরে দিল, গুম হয়ে গেল, লাস্টে আর হদিশ হলো না। এরকম নিম্নবর্গের মানুষরাও কিন্তু আজকে লিড দিচ্ছে, সমাজে লিড করছে। অনেকে মন্ত্রী হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে, রাষ্ট্রমন্ত্রী হচ্ছে। কিন্তু আজ থেকে 80 বছর বা পরাধীন ভারতবর্ষে এরকম আমরা দেখিনি যে নিম্নবর্গের মানুষ কোনো কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। পরাধীন ভারতবর্ষে তো মন্ত্রী হওয়ার কোনো জায়গা নেই। স্বাধীন ভারতেও প্রথম দিকে আমরা দেখেছি নিম্নবর্গের মধ্যে খুব কম মানুষ ছিলেন যারা মন্ত্রিত্ব পেলেও খুব কম, সংখ্যায় কম। যাক, ওটা বিতর্কের বিষয়, ওইদিকে আমরা যাব না। কিন্তু আমাদের মূল বক্তব্যটা হচ্ছে নিম্নবর্গের মানুষের বর্তমান দিনে গুরুত্ব পেয়েছে, সাধারণ মানুষ গুরুত্ব পেয়েছে, প্রান্তিক মানুষ গুরুত্ব পেয়েছে, চাষি, শ্রমিক, কোলে মজুর সব গুরুত্ব পেয়েছে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং কোন কোন দিক থেকে গুরুত্ব পেয়েছে, যে আমাদের হাইলাইটস হয়েছে কি উপর থেকে নিচ না নিচে থেকে উপর? নিচ থেকে উপর হাইলাইট করেছে। গবেষকরা একদম নিম্ন স্তর থেকে ধরেছে, তৃণমূল স্তর থেকে ধরেছে। তৃণমূল মানে তৃণমূল পার্টি না, একদম গ্রাস রুট বলা ইংরেজিতে, একদম যেখান থেকে শুরু সেটা হচ্ছে তৃণমূল স্তর, পর্যায়, স্তর মানে পর্যায়, সেই জায়গা থেকে এই গবেষকরা শুরু করেছে। ওই জন্য বর্তমান নতুন সামাজিক ইতিহাস বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। তাহলে প্রশ্নটা কতভাবে আসতে পারে? দুটোভাবে আসতে পারে। এক, নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব লেখো। দুই, নতুন সামাজিক ইতিহাস বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন? দুর্ধর্ষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি সবাই পান। তাহলে নতুন সামাজিক ইতিহাস কোন দশক থেকে শুরু হয়েছে গবেষণা? 1960 থেকে 70 দশকে। নতুন সামাজিক ইতিহাস চর্চা ভারতের জন্মদাতা কে? রণজিৎ ঘোষ। পাশাপাশি আর কয়েকজনের নাম বলো। বিদেশিদের নাম বলো, প্রিয়াংশু বলো বিদেশি নাম। স্যার হার্বার্ট গুডম্যান, লুসিয়ান ফেভার। আচ্ছা, মার্ক ব্লক। এবার ইয়ে বলো, শামীম বলো, নতুন সামাজিক ইতিহাস চর্চার কাকে বলে? প্রথমে ভূমিকাতে যেটা আমি সংজ্ঞাটা লিখেছি, যে ইতিহাস চর্চা রাজা মহারাজা যুদ্ধ বিগ্রহের কথা ছাড়াও নিম্ন প্রান্তিক শ্রেণী, কৃষক, শ্রমিক, নারীদের কথা আলোচনা করা হয়, একে নতুন ইতিহাস চর্চা বলে। আওয়াজটা লাস্টে কমে গেল কেন? যারা শুনবে, হাজার হাজার মানুষ শুনবে, তারা তো এটা শুনবে, তাই না? আওয়াজটা একটু জোরে দিতে হবে। সুন্দর বলেছিস, এই থেকেও একটু সুন্দর হয়ে যাক, তুহিন সর্দার। তারপরে সুকন্যা রেডি হও, প্রীতিকন্যা তোমরা রেডি হও, বলো। ইতিহাস চর্চার যে ধারায় রাজা মহারাজা এবং বিভিন্ন উচ্চ বর্গের মানুষদের পাশাপাশি নিম্নগত বর্গের যেমন প্রান্তিক বর্গের মানুষ, বিভিন্ন কৃষক, দরিদ্র এবং মুচি, মেথর, ডোম প্রভৃতি কুলীন শ্রেণীর মানুষরা স্থান পেয়েছে। তাদের জীবনচর্চা, জীবনযাপনের কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ইতিহাস চর্চাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা। এক্সেলেন্ট উত্তর। বলো, তুমি বলো। রাজা মহারাজা, অভিজাত উচ্চবর্গীয়দের কার্যকলাপ প্রভৃতি ছাড়াও নিম্নবর্গের মানুষ এবং সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের কথা জানা যায়, সহকারে আলোচনা করা হয় তাকে। আচ্ছা, এবারে পয়েন্টগুলো কি কি ছিল? পয়েন্টগুলো কি কি পয়েন্ট আমরা লিখেছি? প্রথমে ভূমিকা, তারপরে উৎপত্তিকাল, সময়, তারপরে হচ্ছে যে পয়েন্টগুলো লিখেছি বলো। 1 নম্বর পয়েন্ট বলো, সাধারণ মানুষের গুরুত্ব না। দ্বিতীয় পয়েন্ট, নিচ থেকে ওপরে দৃষ্টিপাত। 3 নম্বর হচ্ছে সংশোধনবাদ। আচ্ছা, কাদের সংশোধন করা হচ্ছে? সংশোধনবাদের কথা বলেছে কাদের? নিম্ন শ্রেণীর মানুষদের। কোন কোন বিষয়গুলো? 3টে জিনিস। কি কি বলো? রাজনৈতিক, অর্থনৈতিক, আচ্ছা সাময়িক বলে কিছু নেই, সামরিক প্রভৃতির একটি বিকল্প সংশোধনবাদী মতবাদ। নেক্সট হচ্ছে ইতিহাস চর্চায় বৈচিত্র্য। আচ্ছা, এই পয়েন্টে কে বলতে পারবে? বলো। ইতিহাস চর্চায় বৈচিত্র্য। ইতিহাস চর্চার বৈচিত্র্যের কথা বলা হয়েছে কারণ মানে নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা মহারাজাদের কথা বাদেও নতুন নতুন
নিচু বর্গের মানুষের কথাও তুলে ধরা হয়েছে। আর এটা বৈচিত্র্য বলার কারণ এখানে একটি মাত্র লক্ষ্য নিয়ে গবেষণা করা হয়নি, বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে যেমন পোশাক, শিল্প, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, গান বাজনা, স্থাপত্য ভাস্কর্য, বিজ্ঞান, তাহলে এই বিষয়গুলো এখানে স্থান পেয়েছে, এই জন্য এগুলো বৈচিত্র্য, মানে একঘেয়েই নয়। আচ্ছা, লাস্ট উপরে হচ্ছে এই ধারার গবেষক বিন্দু, এটা তো অনেকবার বলা হচ্ছে, তাই তো? আর লাস্টে আমরা কি লিখলাম? উপসংহার। তাহলে এই ছিল নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বা নতুন সামাজিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতি বছরের ক্ষেত্রে, এবছর যদি না আছে সামনের বছরের মাধ্যমিকের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু করে যেতে হবে। তাহলে আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।